আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি রেজাউল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজ পাঠ পরিচিতি হিসেবে যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9। এই অধ্যায়ের উপর এটি তোমাদের সপ্তম লেকচার। তো আজকের ক্লাসের আলোচনার বিষয়সমূহ হিসেবে যা যা থাকবে তা হলো একটি টানা তারে আর কম্পনের সূত্রগুলো আমরা বিবৃতি করব এবং ব্যাখ্যা করব। টানা তার বরাবর আর কম্পনের বেগের রাশিমালা প্রতিষ্ঠা করব এবং সেখান থেকে আমরা বেগের রাশিমালাটা পাবো ভি ইকাল টু রুট অফ টি বাই এম। তারপর টানা তারের ক্ষেত্রে আর কম্পনের কম্পন সংখ্যা বা কম্পাঙ্ক এফ ইকাল টু 1 বাই ল্যামডা রুট টি বাই এম, এই সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব। তারপর একটি টান টান তারের অনুপ্রস্থ কম্পনের জন্য কম্পাঙ্ক এফ ইকাল টু 1 বাই টোয়াইস ল্যামডা 1 বাই টোয়াইস এল রুট অফ টি বাই এম, এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। এবং এই যে সমীকরণগুলো আমরা নির্ণয় করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে। তো প্রথমে আসি, দেখো প্রথমে আমরা টানা তারের আর কম্পনের সূত্রগুলি বিবৃতি এবং ব্যাখ্যা করব। তাহলে দেখো, টানা তারের আর কম্পনের সূত্র বলি। আমাদের টানা তারের আর কম্পনের সূত্র আছে তিনটা। একটা হলো দৈর্ঘ্যের সূত্র, আরেকটা হলো ভরের সূত্র, আরেকটা হলো দৈর্ঘ্যের সূত্র, ভরের সূত্র, আরেকটা হলো টানের সূত্র। এই তিনটা সূত্র এখানে আছে। তো প্রথমে আমরা আসি দৈর্ঘ্যের সূত্র। যখন দৈর্ঘ্য সূত্র নিয়ে আমরা আলোচনা করব তখন দৈর্ঘ্যটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তনশীল হবে এবং ভর এবং টান এই দুইটাকে স্থির রাখতে হবে। যেহেতু আমরা বলছি যে টানা তারের আর কম্পনের সূত্রবলী আছে তিনটি, একটা হলো দৈর্ঘ্যের, একটা হলো টানের, আর একটা হলো ভরের। যখন দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব তখন টান এবং ভর দুটো স্থির থাকবে এবং এই দুটাকে স্থির রেখে আমাদের দেখো সূত্রটা দাঁড়ায় যে কম্পমান তারের টান এবং প্রতি একক দৈর্ঘ্যে ভর এম যদি স্থির থাকে তাহলে তারের কম্পাঙ্ক এফ হবে আমাদের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। খেয়াল রাখো, এটা এই সমীকরণের গাণিতিক রূপ, এটা দেখলেই তোমরা মনে রাখতে পারবে সহজেই যে টানা তারের আর কম্পনের সূত্রবলীর মধ্যে যে দৈর্ঘ্য সূত্র, সেই দৈর্ঘ্য সূত্রটা এফ সমানুপাতিক 1 বাই এল যখন আমাদের টি এবং এম স্থির থাকবে। অর্থাৎ টানা তারের টান এবং একক দৈর্ঘ্যে ভর যদি স্থির থাকে তাহলে কম্পাঙ্কটা দৈর্ঘ্যের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তো এটা আমাদের প্রথম সূত্র বা দৈর্ঘ্য সূত্র গেল। তারপর আসো টানের সূত্র, এই বা দ্বিতীয় সূত্র যেটা আমরা বলি। তাহলে টানের সূত্র দেখো গাণিতিক রূপটা এফ সমানুপাতিক রুট অফ টি। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু টান নিয়ে আলোচনা করতেছি তাহলে এই টান বাদে বাকি যে দুটো, সেই দুইটা উপাদান ধ্রুব থাকবে। অর্থাৎ দৈর্ঘ্য এবং ভর যদি একক দৈর্ঘ্য ভর যদি স্থির থাকে তাহলে টানা তারে আর তরঙ্গের বা আর কম্পনের কম্পাঙ্ক এর টানের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হবে। তাহলে যখন টানের সূত্র আসবে তখন আমাদের টান বাদে দৈর্ঘ্য এবং ভরটা স্থির রাখবো। স্থির রাখলে কম্পাঙ্কটা আমাদের টানের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হবে। এটা আমাদের দ্বিতীয় সূত্র গেল। এবং তৃতীয় সূত্রে দেখো ভরের সূত্র যেটাকে বলছি। তাহলে এখানে দেখো ভর নিয়ে যখন আমরা আলোচনা করব বা ভর নিয়ে যখন আমরা কাজ করব তখন এখানে আমাদের দৈর্ঘ্য এবং টান স্থির থাকবে। তার মানে এখানে খেয়াল করো যে এখানে আমাদের তিনটা উপাদান, একটা হলো দৈর্ঘ্য, আরেকটা টান, আর একটা ভর। তাহলে যখন যে সূত্র নিয়ে আমরা আলোচনা করব তখন ওই সূত্রের জন্য ওইটা পরিবর্তনশীল রেখে বাকি দুইটাকে ধ্রুব রাখতে হবে। তাহলে দেখো ভরের সূত্রের ভিতরে আমরা ভর নিয়ে আলোচনা করতেছি, তাহলে দৈর্ঘ্য এবং টান অর্থাৎ এল এবং টি যদি স্থির থাকে তাহলে কোনো কম্পমান তারের কম্পাঙ্ক এর ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে এখানে আমাদের সূত্রগুলো পুরোটা পড়ার আগে যদি তুমি গাণিতিক এই টার্মগুলো যদি মনে রাখো তাহলে সহজে এই সূত্রগুলো মনে থাকবে।
এখন আমরা পরবর্তী টপিকে আসি। টানাতারের টানাতার বরাবর আর কম্পনের বেগের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করব, অথবা বেগের যে সমীকরণ সেই সমীকরণটা আসবে ভি ইকুয়াল টু রোড টি বাই এম, এবং সেখান থেকে আমরা কম্পাঙ্কের একটা রাশিমালা পাবো, সেটা এফ ইকুয়াল টু 1/λ রোড অফ টি বাই এম, এটা আসবে। এবং এই সূত্রেরই বা এই সমীকরণে আরেকটা গাণিতিক গ্রুপ আছে, সেটা হলো এফ ইকুয়াল টু 1/2L রোড টি বাই এম। তো দেখো এখানে একটা টানাতারের অংশ দেখানো হয়েছে, যে কোনো তারকে একটি নির্দিষ্ট বল দ্বারা টান টান করে রেখে তারটিকে যদি দৈর্ঘ্যের সাথে সমকোণে ছেড়ে দেওয়া হয় তখন একটা আর তরঙ্গ সৃষ্টি হবে, যা চিত্রে দেখানো হয়েছে। এখানে দেখো যে একটা তার, এই যে এই তারের এখানে তারটা হলো আমাদের যে সিসি, এটা হলো একটা তার, একে আমরা নির্দিষ্ট বল দ্বারা টানবো, আচ্ছা এই যে টি বলে, হ্যাঁ টি বলে টেনে একে দৈর্ঘ্যের সমকোণে আমরা ছেড়ে দেব, তখন একটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে। দেখো এই যে এ ই বি, হ্যাঁ একটা বৃত্তচাপের অংশ দেখা যাচ্ছে, একটা ঢেউয়ের মতো সৃষ্টি হবে এবং এখানে একটা আর তরঙ্গ সৃষ্টি হবে। তো এর মধ্য দিয়ে অর্থাৎ এই তরঙ্গটা যে আর তরঙ্গ সৃষ্টি হলো, সেই তরঙ্গটা আমাদের তারের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট বেগে সঞ্চালিত হবে, এবং এই বেগের মানটা নির্ভর করবে তারের ঘনত্বের উপর, অর্থাৎ এই তারটা ঘনত্বের উপর নির্ভর করবে, এবং তারের উপর প্রযুক্ত টানের উপর, অর্থাৎ তারের উপর যে বলটা প্রয়োগ করে তারটাকে বাঁকানো হয়েছিল বা আর তরঙ্গ সৃষ্টি হয়েছে যে বলের কারণে, সেই বলের উপরে বা টানের উপরে নির্ভর করবে এই বেগের মানটা। এখন এই টি টানে রেখা, মানে টি টানে যে আমরা তারটাকে রাখছি, এই তারটাকে তো আমরা সিসি তার বলছি, এই যে সিসি একটা তারের দৈর্ঘ্য। তো এই যে টি টানে রাখা সিসি তারটিকে দৈর্ঘ্যের সাথে সমকোণে টেনে ছেড়ে দিলে আর তরঙ্গের উদ্ভব হয়, ফলে একটা বৃত্তচাপের অংশ এইবি ধারণ করে, যা চিত্রে দেখো এখানে আমি দেখাচ্ছি। একটা বৃত্তচাপ অংশ এখানে, আর তরঙ্গের একটা বৃত্তচাপের একটা অংশ এইবি, এই বৃত্তচাপের আকার ধারণ করে। এটাকে যখন আমরা টি টানে টেনে ছেড়ে দিব তখন, তো ধরা যাক তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে, এখান থেকে বাম দিক থেকে ডান দিকে ভি বেগে অগ্রসর হচ্ছে। এখন এই যে এ ই বি, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল, এই অংশটা ভর ধরে নিলাম, অর্থাৎ একক দৈর্ঘ্যে ভর ধরে নিলাম আমরা এম, তাহলে এল দৈর্ঘ্যে ভর হবে আমাদের এম এল, তাহলে মোট ভর এম ইকাল টু এম এল। তো এখন আমরা এই যে বৃত্তচাপ যে সৃষ্টি হলো, এখানে আমরা একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হবে, তাহলে এখানে একটা আমাদের ব্যাসার্ধ কাজ করবে, সেই ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম আর। তাহলে কেন্দ্রমুখী বলের ফর্মুলা সেন্ট্রিপিটাল ফোর্স যেটাকে বলা হয়, সেই কেন্দ্রমুখী বলের ফর্মুলা কিন্তু তোমরা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়েছো। কেন্দ্রমুখী বলের ফর্মুলা হলো কেন্দ্রমুখী বল ইকাল টু এম ভি স্কয়ার ডিভাইডেড আর। তাহলে এই দেখো এখানে ক্যাপিটাল এম, যেটা তারটার মোট ভর ছিল, এই মোট ভর হলো আমাদের এম এল ছিল, তাহলে এই এম এর পরিবর্তে আমরা এখানে স্মল এম ক্যাপিটাল স্মল এল বসালাম, অর্থাৎ ক্যাপিটাল এম এর পরিবর্তে এম এল বসিয়েছি। এটা হলো আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা। এই কেন্দ্রমুখী বল এ ও বি বিন্দুতে চাপের স্পর্শক বরাবর, এই যে এখানে আমাদের এই বিন্দুতে আমরা একটা স্পর্শক টানবো এবং বি বিন্দুতে একটা স্পর্শক টানবো, এই স্পর্শক বরাবর আমাদের প্রযুক্ত টান টি থেকে পাওয়া যায় এই কেন্দ্রমুখী বলটা। তাহলে আমি একটু চিত্র দেখাচ্ছি এখানে, যে এই বিন্দুতে একটা স্পর্শক দেখানো হয়েছে টানের, আর বি বিন্দুতে একটা স্পর্শক দেখানো হয়েছে। এই যে কেন্দ্রমুখী বল যেটা সৃষ্টি হয়েছে, এই প্রযুক্ত টান টি থেকে এই কেন্দ্রমুখী বলের মানটা পাওয়া যায়। এখন যে স্পর্শক দ্বয়কে পেছন দিকে বর্ধিত করলে এরা পি বিন্দুতে মিলিত হবে, সে আমরা চিত্র এখানে দেখাচ্ছি। দেখো এখানে যে স্পর্শক দ্বয়কে আমরা পিছন দিকে বর্ধিত করলাম, এই যে পিছন দিকে বর্ধিত করছি, এখানে পিছন দিকে বর্ধিত করছি, তাহলে এই স্পর্শক দ্বয় পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই টান দ্বয়ের যে লব্ধি পি বিন্দুতে কাজ করবে, অর্থাৎ এই দুইটা টানেরই আমাদের লব্ধি বলটা আমাদের পি বিন্দুতে সৃষ্টি হবে, পি বিন্দুতে কাজ করবে। তো ধরি আমাদের এই বি চাপের কেন্দ্র, এই যে এখানে আমাদের একটা বৃত্তচাপ সৃষ্টি হয়েছে এই বি, এই চাপটার কেন্দ্র আমরা ধরে নিলাম ও। তো এখন আমরা এই যে স্পর্শকের এই বিন্দু এবং বি বিন্দু, এখানে আমরা কেন্দ্র থেকে এটাকে যোগ করে দিব, অর্থাৎ ও এ এবং ও বি যোগ করি, যা চিত্রে দেখাচ্ছে এখানে যে ও এ এবং ও বিটা
যোগ করে দিলাম। এখন আমাদের কেন্দ্রে দেখো একটা কোণ সৃষ্টি হবে, সেই কোণটা আমরা ধরে নিলাম এখানে এ ও পি ইকাল টু আমরা থিটা ধরে নিলাম, এবং আমাদের আরেকটা যে কোণ সৃষ্টি হয়েছে বি ও পি এটাও আমরা থিটা ধরে নিয়েছি, অর্থাৎ এখানে আমাদের টোটাল কেন্দ্রে কিন্তু 2θ কোণ সৃষ্টি হয়েছে। তো এখন এই যে টি বল, এখানে আমরা প্রথমে এই টি বলটাকে বিশ্লেষণ করব। এই টি বলকে দুইটা ভাগে ভাগ করে দেই, একটা হলো অনুভূমিক বরাবর, একটা হলো উলম্ব বরাবর। তাহলে অনুভূমিক বরাবর এটা আমরা জানি, ভেক্টর অধ্যায়ে আমরা শিখেছি যে কোনো বলকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, অনুভূমিক বরাবর আমাদের কস কাজ করবে এবং উলম্ব বরাবর আমাদের সাইন কাজ করে। তাহলে দেখো টি বলকে দুই ভাগে ভাগ করাতে অনুভূমিক বরাবর আমাদের টি কস থিটা কাজ করতেছে এখানে, আর উলম্ব বরাবর এখানে আমাদের টি সাইন থিটা কাজ করতেছে। একইভাবে এই যে বি বলের ক্ষেত্রে, অর্থাৎ বি বিন্দুতে যে স্পর্শক বল টি কাজ করতেছে, এই টিটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম, একটা অনুভূমিক বরাবর টি কস থিটা, আর একটা হলো উলম্ব বরাবর টি সাইন থিটা। খেয়াল করো এখানে যে টি কস থিটা দুটো সমান কিন্তু বিপরীতমুখী বল কাজ করতেছে, অর্থাৎ এই সমান এবং বিপরীতমুখী বল টি কস থিটা এই দুইটা একটা আরেকটাকে নিউট্রাল বা নিষ্ক্রিয় করে দিবে। তাহলে লব্ধি বলটা আমাদের কাজ করবে হলো টি সাইন থিটা। তাহলে এই যে এই টি এর জন্য একটা টি সাইন থিটা কেন্দ্রের দিকে কাজ করবে, আর এই টি বল এইটার জন্য একটা টি সাইন থিটা বল আমাদের কেন্দ্রের দিকে কাজ করবে। তো এখন পি বিন্দুতে এই যে দেখো, এই যে দুইটা বলকে যখন আমরা বিভাজিত করলাম, টি কস থিটা পরস্পরকে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে দিবে, এবং এটা আমাদের মোট বলটা এই যে দেখো, যেহেতু আমাদের টি কস থিটা এই টি কস থিটা একটা আরেকটা ক্যান্সেল করে দিচ্ছে সমান ও বিপরীতমুখী হওয়াতে, তাহলে আমাদের লব্ধি বলটা কেন্দ্রের দিকে কাজ করতেছে হলো টি সাইন থিটা, এবং এটা দুইটার কারণে, এই টি বলের কারণে এবং এই টি বলের কারণে। তাহলে কেন্দ্রের দিকে আমাদের মোট 2t সাইন থিটা বল কাজ করতেছে, হ্যাঁ, যা কেন্দ্রমুখী বল হিসেবে বিবেচিত। এখন কেন্দ্রমুখী বলটা আমরা এখানে পেলাম এই চিত্র অনুযায়ী যে 2t সাইন থিটা, কিন্তু আমরা একটু আগেও কিন্তু কেন্দ্রমুখী বলের একটা রাশিমালা পেয়েছিলাম ml v স্কয়ার বাই r। তাহলে কেন্দ্রমুখী বলের পরিবর্তে আমরা ml v স্কয়ার বাই r বসালাম এখানে 2t সাইন থিটা। এখন থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, এই যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, তখন আমরা জানি যে সাইন থিটা খুবই ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা লেখা হয় এবং কস থিটাকে 1 লেখা হয়। তাহলে থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, আমরা সাইন থিটার পরিবর্তে আমরা এখানে শুধু থিটা বসাবো, তাহলে এখানে থাকবে 2t থিটা। আর এখানে তো আমাদের ml v স্কয়ার বাই r আছে আগে থেকে। এখন এখানে খেয়াল করো যে বৃত্তচাপে যে আমাদের এখানে কেন্দ্রে যে কোণটা সৃষ্টি হয়েছে, সেই কোণটা হলো আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের পুরো তারটার দৈর্ঘ্য ছিল l, তাহলে এই অংশ নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে অর্ধেকের অংশ হলো আমাদের l/2, এটা হলো আমাদের পুরো তারটার দৈর্ঘ্য, মানে এখানে দৈর্ঘ্যের অর্ধেক নিয়ে কাজ করাতে। আর ব্যাসার্ধ যেহেতু আমাদের কেন্দ্রে থেকে দেখো স্পর্শক বরাবর একটা ব্যাসার্ধ কাজ করতেছে, অর্থাৎ এটা তোমরা যে 19 যে হার মেথে পড়েছিলে যে বৃত্তচাপের দৈর্ঘ্য s = r থিটা, তাহলে থিটা = s/r, এসটা হলো টোটাল দৈর্ঘ্য ডিভাইডেড r হলো ব্যাসার্ধ বৃত্তাকার পথে। তাহলে এখানে দৈর্ঘ্যটা হলো আমাদের, যেহেতু অর্ধেক নিয়ে কাজ করতেছি, তাহলে দৈর্ঘ্যটা হবে l/2। তাহলে থিটার পরিবর্তে আমরা l/2 ডিভাইডেড r বসাবো, তাহলে এখানে থাকবে 2t, আর থিটার পরিবর্তে আমরা বসালাম l/2 ইন্টু r। তাহলে এখানে আমাদের সমীকরণটা দাঁড়ালো ml v স্কয়ার বাই r = tl ডিভাইডেড r। তাহলে m, এখান থেকে আমরা r কেটে দিলাম, হ্যাঁ, l কাটবো, তাহলে থাকবে m v স্কয়ার = t। তাহলে v √t/m, এটা হলো আমাদের বেগের রাশিমালা, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এখন যেহেতু v t/m পাওয়া গেছে, আমরা জানি v f ল্যামডা, এখানে আমরা v এর পরিবর্তে f ল্যামডা বসালাম, তাহলে f ল্যামডা √t/m, তাহলে f 1/λ ইন্টু √t/m। এখন এই সমীকরণটাও কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে এই সমীকরণটা আমাদের প্রমাণ হয়ে গেল এখানে। এখন খেয়াল করো এই যে ল্যামডা, এই ল্যামডাটা হলো আমাদের 2l দৈর্ঘ্যের সমান, যেটা আমি আরেকটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো এই যে AEB, হ্যাঁ, এই যে AEB, এইটা হলো আমাদের টোটাল দৈর্ঘ্য। তাহলে এটা হলো আমাদের, দেখো, একটা অর্ধ তরঙ্গ। তাহলে এরকম যে আরেকটা অর্ধ তরঙ্গ নেওয়া হয়, তাহলে দুইটা অর্ধ তরঙ্গ মিলা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে ল্যামডা আমরা ধরতে পারি, যেহেতু AEB হলো আমাদের l দৈর্ঘ্যে তার ছিল,
তাহলে এখানে আমাদের দুইটা এল দৈর্ঘ্যের তার আছে। এই জন্য আমরা বলতে পারি যেহেতু এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দূরত্ব অতিক্রম করে এবং এই বি হলো এল, তাহলে পুরোটা হবে আমাদের 2l, অর্থাৎ আমরা ল্যামডার পরিবর্তে 2l বসাতে পারি। তো এখানে আমরা ল্যামডার পরিবর্তে 2l বসালাম। দেখো f equal to 1/2l root of t/m, এটা আমাদের প্রমাণ ছিল। তাহলে এইখানে আমাদের এই সমীকরণটা বেগের যে সমীকরণ, এখানে আমরা তিনটা সমীকরণ পেয়েছি। দেখো v equal to root of t/m, f equal to 1/λ root t/m, আর একটা কম্পাঙ্কের রাশিমালা f equal to 1/2l root of t/m। এখানে আমাদের তিনটা ফর্মুলাই কিন্তু আমাদের ম্যাথের জন্য লাগবে। এই তিনটা ফর্মুলা ভালোভাবে একটু লক্ষ্য করে রাখো। আমরা এখনই এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যার সমাধানে আসি। তো গাণিতিক সমস্যাগুলি দেখবো আমরা টানাতারে আর কম্পনের সংক্রান্ত যে ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা দেখবো এখানে। তো এর আগে ক্লাসে আমি 33 পর্যন্ত ম্যাথ করেছিলাম, আজকে আমরা 34 নাম্বার ম্যাথ শুরু করছি। দেখো একটি তারের দৈর্ঘ্য হলো 0.25 মিটার এবং ভর হলো 4.5 গ্রাম। এটিকে 6 কেজি ওজন অর্থাৎ 6 কেজি ওয়েট দ্বারা টানা আছে, তার থেকে উৎপন্ন সুরের কম্পাঙ্ক কত, সেই কম্পাঙ্কের মান বের করতে হবে। তো তারটা দৈর্ঘ্য দেখা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য L equal to 0.25 মিটার। হ্যাঁ, তো এখন তারের একক দৈর্ঘ্য ভর, যেটা আমাদের m এর মান লাগবে, তাহলে m equal to যে ভর ডিভাইডেড দৈর্ঘ্য, তাহলে ভর দেওয়া আছে 4.25 গ্রাম, তাহলে গ্রামটাকে আমরা কেজিতে নিয়ে নিলাম। 4.5 × 10⁻³ 1000 দ্বারা ভাগ করে, আর যেহেতু আমাদের একক দৈর্ঘ্যে ভর লাগবে, তার মানে আমরা দৈর্ঘ্য দিয়ে আমরা ভাগ করে দিব। এটা হলো আমাদের একক দৈর্ঘ্যে ভর m এর মান। তাহলে এই মানটা আসলো দেখো 0.018 কেজি পার মিটার। তো তার টানটি ইকাল টু, টান মানে কিন্তু এখানে বল বা ওজন যেটাই বলো, F equal to mg বা W equal to mg, সেখান থেকে আসছে T equal to mg। তো m এর মানটা হলো আমাদের 6 কেজি আর g তো আমরা জানি 9.8, তাহলে টানের মানটা দেখো 58.8 চলে আসছে। কম্পাঙ্কের মান বের করতে হবে, অর্থাৎ কম্পাঙ্ক F equal to what? তো আমরা জানি F equal to 1/2l root t/m। এখানে আমরা সবার মানই বসাই। দেখো L এর মান দেওয়া আছে, হ্যাঁ, তো T এর মান দেওয়া আছে, M এর মান দেওয়া আছে, সবার মান আমরা এখানে বসালাম। এই দেখো কম্পাঙ্কের মান চলে আসছে F equal to 114 হার্টজ। পরবর্তী ম্যাথে আসি, কোশ্চেনটা পড়ে 35 নম্বর ম্যাথ। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তারকে 15 নিউটন বল দ্বারা টানলে কম্পাঙ্ক হয় আমাদের 160 হার্টজ। ওই তারটির দৈর্ঘ্য একই রেখে কত বল দ্বারা টানলে এর কম্পাঙ্ক 400 হার্টজ হবে। অর্থাৎ এখানে আমাদের আরেকটা বলের মান বের করতে হবে বা টানের মান বের করতে হবে, যার কম্পাঙ্ক হলো 400 হার্টজ। অর্থাৎ 400 হার্টজ কম্পাঙ্কের জন্য কত বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো T1 প্রথম যে টানটা সেটা দেওয়া আছে, T1 equal to আমাদের 15 নিউটন, F1 এর মান 160 হার্টজ দেওয়া আছে, এটা F2 এর মান তো আমাদের ওই যে 400 হার্টজ, আমাদের বের করতে হবে T2 এর মান। তো এখানে আমরা জানি দেখো F equal to 1/2l root t/m, তাহলে এখানে দুইটা স্টেপের জন্য আমরা F1 equal to 1/2l root t/m বসালাম, T1/m, এবং F2 equal to 1/2l root t2/m। তো এখন এই দুইটাকে ভাগ করো, F1/F2 equal to, এখানে 1/2l কাটা যাবে, m কাটা যাবে, থাকবে হলো রুট অফ T1/T2। তারপর এখানে আমরা সবার মান বসাই। মোটামুটি এখানে আমাদের দেখো F1 এর মান, F2 এর মান, T1 এর মান দেওয়া আছে, সবার মান বসাই আমরা T2 এর মানটা বের করলাম। T2 দেখো চলে আসছে 93.75 নিউটন। তারপর আমরা পরবর্তী ম্যাথে আসি, 36 নম্বর ম্যাথ। 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টানা তার একটি সুরলি কাটার সাথে ঐক্যতানে আছে। টান 4 গুণ করলে ঐক্যতানে আনতে তারটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ সমটানে আনতে তারটার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যের মান বের করতে হবে। এখানে আমরা তারটার আদি দৈর্ঘ্য L1 equal to আমরা 50 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে আমরা মিটারে নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমাদের পরবর্তী যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের মান বের করতে হবে, অর্থাৎ L2 equal to what?
তো প্রথম আদি টান সেই টানটাকে আমরা ধরে নিলাম হলো T1, এবং পরবর্তীতে যে টান T2 ইকাল টু আমাদের বলাই আছে এখানে টানটাকে আমরা 4 গুণ করব, অর্থাৎ এই যে 4 ইন্টু T1। পরবর্তীতে যে টানটা সেটা হবে আমাদের প্রথম তারে মানে প্রথম টানে 4 গুণ। তো দেখো আমরা জানি F ইকাল টু 1/2L রোড T বাই M। প্রথম দুইটা ক্ষেত্রের জন্য আমরা প্রথম ক্ষেত্রের জন্য আমরা F1 ধরলাম, দৈর্ঘ্য L1, টান T1, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা 2, সব ক্ষেত্রে আমরা 2 বসালাম। পরে এই দুইটা ঐক্য টানের জন্য আমরা জানি যে একই কম্পাঙ্ক থাকে, F1 ইকাল টু F2। F1 F2 এর মান বসালাম, বসে দেখো এখানে অনেকগুলো রাশি কাটা যাবে, যেমন mm কাটা যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের সব কাটার পর থাকবে হলো L2 ইকাল টু 2L1। তাহলে L2 ইকাল টু 2 ইন্টু L1 এর মান দেওয়া আছে 0.50। তো এখানে মান বসালাম, দেখো রেজাল্ট চলে আসছে 1 মিটার। তাহলে আমাদের যে পরিবর্তিত যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে গেলাম এখানে 1 মিটার। তারপরে ম্যাথে আসে দেখো যে দুটি সদৃশ্য তার ঐক্যটানে আছে 0.50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তার 10 কেজি ওজন দ্বারা টানা দেওয়া আছে। অপর তারটি 20 কেজি ওজন দ্বারা টানা দেওয়া হলে তারটার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ এখানে আমাদের দুইটা একই রকম তার দেওয়া আছে, একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে 0.50 মিটার, এবং এটাকে 10 কেজি ওজন দ্বারা ভর দ্বারা টানা আছে। আরেকটা ভর দেওয়া আছে হলো 20 কেজি, ওইটা দৈর্ঘ্য কত সেই দৈর্ঘ্যের মান বের করতে হবে। তো দেখো প্রথম তারের দৈর্ঘ্য আমরা L1 ইকাল টু 0.5 মিটার, দ্বিতীয় তারের দৈর্ঘ্য এটা আমাদের বের করতে হবে L2 ইকাল টু হোয়াট। তো প্রথম তারের টানের মান আমরা জানি T ইকাল টু mg, তাহলে প্রথম তারের টান T1 ইকাল টু m1g। m1 এর মান বসালাম ইন্টু g এর মান বসাও 9.8, তাহলে এটা 98 মিটার আসলো। দ্বিতীয় তারের টান T2 ইকাল টু m2g, এটা আসছে আমাদের 196 নিউটন। আমাদের মান বের করতে হবে L2 এর মান। তাহলে আমরা নর্মাল যে সমীকরণ এটা জানি F ইকাল টু 1/2L রোড T বাই M। তো দুইটা স্টেপের জন্য আমরা প্রথম ক্ষেত্রে আমরা F1 এর জন্য লিখব, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা F2 এর জন্য লিখব। লিখে এই সমীকরণ দুটা ঐক্যটানের শর্ত ফেলবো আমরা এখানে, অর্থাৎ F1 ইকাল টু আমাদের F2 ঐক্যটানের ক্ষেত্রে। তো F1 এর মান আমাদের যে সমীকরণ সেই সমীকরণটা এখানে আমরা বসালাম, F2 এর সমীকরণ বসালাম। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, দেখো অনেকগুলো একক কাটা যাবে, কাটা যাবে। তাহলে থাকবে L2 বাই L1 ইকাল টু রুট অফ T2 বাই T1। তাহলে L2 ইকাল টু রুট অফ T2 বাই T1 ইন্টু L1। এখানে আমরা সবার মান বসাবো, দেখো T2 এর মান দেওয়া আছে, T2 এর মান হলো আমাদের এখানে 196 নিউটন, T1 দেওয়া আছে 98 নিউটন, ইন্টু L1 দেওয়া আছে হলো আমাদের এখানে দেখো 0.5। তাহলে এখানে আমরা L2 এর মান পেয়ে গেছি 0.707 মিটার। থার্টি এইট নাম্বার ম্যাথ দেখো, একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর টান 4 গুণ করা হলো, তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে সেটা মান বের করব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে T1 ইকাল টু T ধরলাম, T1 ইকাল টু T, আর T2 টা হলো আমাদের যেহেতু আমাদের 4 গুণ করতে হবে, অর্থাৎ T2 ইকাল টু 40। প্রথম তারের আমাদের এখানে প্রথম তারের দৈর্ঘ্যটা আমরা টানটা কিন্তু আমরা T1 ধরছি, যেহেতু আমাদের পরবর্তীতে এখানে আরেকটা টান দেওয়া আছে আরেকটা 4 গুণ, তাহলে T2 ইকাল টু হবে আমাদের এখানে 40। তো এখন আমাদের তার কম্পাঙ্ক কত পরিবর্তন হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি দেখো F1 ইকাল টু 1/2L রোড T বাই T1 বাই M, এবং F2 ইকাল টু 1/2L রোড T2 বাই M। তো এখন আমরা ভাগ করলে দেখো আমাদের এখানে অনেক রাশি কাটার পরে এখানে আমাদের F2 ইকাল টু 2F1 পাওয়া গেছে, অর্থাৎ কম্পাঙ্ক দ্বিগুণ হবে। অর্থাৎ এটা আমরা নর্মালি MCQ আকারে এই ম্যাথটা কিন্তু আসে, কারণ কম্পাঙ্ক হলো আমাদের টানের বর্গমূলের সমানুপাতিক। তাহলে টান যদি 4 গুণ হয় তাহলে কম্পাঙ্ক হবে দ্বিগুণ, এটা নর্মালি আমরা বের করতে পারি। তারপর দেখো 39 নাম্বার ম্যাথ, দুটি একই রকম টানা তার সমকম্পাঙ্কে আর কম্পনে কম্পিত হচ্ছে। একটি তারের টান 2% বৃদ্ধি করে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 3টি বিট উৎপন্ন হয়। তার দুটির প্রারম্ভিক কম্পাঙ্ক কত সেই অর্থাৎ সূচক
আমাদের শুরুতে যে কম্পাঙ্ক ছিল সেই কম্পাঙ্কের মান বের করতে হবে। তো এখানে দেখো, এখানে আমাদের T1 ইকাল টু আমরা টি ধরলাম এবং T2 ইকাল টু, যেহেতু আমাদের 2% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আগে আমাদের টি ছিল এবং টি প্লাস টি এর 2%। তাহলে দেখো T2 এর মানটা আমাদের আসছে, এই পার্সেন্টটাকে আমরা ভাঙিয়ে দিলাম 2/100। তাহলে এটাকে রেজাল্ট T2 আসছে হলো 51T/50। আমাদের বিট সংখ্যা দেওয়া আছে প্রতি সেকেন্ডে n ইকাল টু, অর্থাৎ বিটের হার n ইকাল টু 3 দেওয়া আছে। আমাদের প্রারম্ভিক কম্পাঙ্ক f1 এর মান বের করতে হবে। দুইটা তার যেহেতু দেওয়া ছিল, একটা f1 আর একটা কম্পাঙ্ক f2, এই f1 এবং f2 এর মান বের করতে হবে। তো যেহেতু আমরা জানি যে টান হলো কম্পাঙ্কের বর্গমূলের সমানুপাতে, তাহলে এখানে এই শর্তটা আসবে আমাদের যে প্রথম তারের দ্বিতীয় তারের টান যেহেতু বেশি, তাহলে দ্বিতীয় তারের কম্পাঙ্কের মানও বেশি হবে। তো আমরা জানি, দেখো n ইকাল টু f2 মাইনাস f1, এটা আমরা শর্ত জানি বিটের যে শর্ত n ইকাল টু f2 মাইনাস f1। হ্যাঁ, এটা আমরা জানি বিটের হার হলো উৎস দুইটা কম্পাঙ্কের পার্থক্যের সমান, এটা বিটের জন্য সূত্র এটা। তাহলে f1 ইকাল টু আমরা জানি 1/12 রুট t1/m এবং f2 ইকাল টু 1/12 রুট t2/m। এই মানগুলো আমরা এখানে ক্যালকুলেশন করি, ভাগ করি, f1/f2 ইকাল টু আসবে রুট t1/t2। তো এখন f1/f2 ইকাল টু t1 এর মান তো আমরা এখানে ধরে নিচ্ছি t, আর t2 এর মান, এই মানটা বসিয়ে আমরা উল্টিয়ে দিলাম। তাহলে দেখো f1 ইকাল টু f1 ইকাল টু আমাদের এখানে রেজাল্ট আসবে, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে যেহেতু আমাদের একটা কম্পাঙ্ক দেওয়া আছে, সরি, দুইটা কম্পাঙ্কের মানই বের করতে হবে। সরি, রেজাল্ট দুটো এখানে দেওয়া নেই। হ্যাঁ, এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এই যে এখানে মানগুলো বসায় দিলেই সমীকরণে দুইটা কম্পাঙ্কের মান পেয়ে যাবে। এখানে একটা f1 আর একটা হলো f2 এর মান পেয়ে যাবে। তো পরবর্তী ম্যাথে আসি, দেখো 40 নম্বর ম্যাথ। দুটি শস্যলাকাকে একই সময়ে কম্পিত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি হয়। একটি শস্যলাকার কোন একটি টানা তারের 1.18 মিটার দৈর্ঘ্যের সাথে এবং অপরটি ওই তারের 1.20 দৈর্ঘ্যের সাথে ঐক্যতান আছে। শস্যলাকা দুটো কম্পাঙ্ক বের করো, অর্থাৎ আগের ম্যাথটার মতো। এখানে প্রথম তারের দৈর্ঘ্য L1 ইকাল টু 1.18, আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2 দেওয়া আছে, দেখো 1.20 মিটার। বিটের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা দেওয়া আছে 5 হার্টজ। f1 এর মান বের করতে হবে এবং f2 এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি f ইকুয়াল টু 1/12 রুট t/m। দুইটা ক্ষেত্রের জন্য আমরা দুটো সমীকরণ লিখলাম, একটা f1 আর একটা f2। এই দুইটাকে আমরা ভাগ করে f1/f2 ইকুয়াল টু L2/L1 পেয়েছি। L2 এর মান দেওয়া আছে, L1 এর মান দেওয়া আছে, এই মানগুলো বসালে একটা এরকম সমীকরণ পাওয়া যাবে, f1 ইকুয়াল টু 1.20 ডিভাইডেড 1.18 ইন্টু f2। তো যেহেতু আমাদের f1টা বড় f2 এর চেয়ে, তাহলে আমরা জানি বিটের হার n ইকাল টু f1 মাইনাস f2। হ্যাঁ, তাহলে এখানে বিটের হার এখানে 5 দেওয়া আছে, f1 এর মান এই যে সমীকরণটা এখানে বসালাম। এখন দেখো এখানে আমাদের অজানা রাশি একটাই আছে, একটা, সেটা হলো f2। তাহলে এখান থেকে আমরা f2 এর মান পেয়ে গেছি, দেখো 2 পয়েন্ট, এটাকে লসাগু করে আর গুণ করলে রেজাল্ট চলে আসবে f2 ইকুয়াল টু 295 হার্টজ। তাহলে f2 এর মান এখানে তুমি বসাও, f1 এর মান পাবা। তাহলে দেখো এই সমীকরণে আমরা f2 এর মান বসালাম, f1 এর মান পাওয়া গেছে, অর্থাৎ f1 ইকুয়াল টু 300 হার্টজ। তো দেখো আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম, যে একটা টানা তারের আর কম্পনের সূত্রগুলি বিবৃতি ও ব্যাখ্যা করেছি, এবং টানা তারের যে বেগের রাশিমালা, সেই বেগের রাশিমালা প্রতিপাদন করেছি। সেখান থেকে আমরা কম্পাঙ্কের দুইটা রাশিমালা, একটা হলো f ইকুয়াল টু 1/λ রোড t/m, সেটা নির্ণয় করেছি, এবং আরেকটা হলো দৈর্ঘ্য দিয়ে যে কম্পাঙ্কের সমীকরণ, সেটা f ইকুয়াল টু 1/12 রোড t/m, এই সমীকরণ দুইটা প্রতিপাদন করেছি। আর এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যাও সমাধান করেছি। তো তোমাদের এখানে আমি বেশ কিছু ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই ম্যাথগুলো করে রেজাল্ট মিলিয়ে নেবে। এই ম্যাথগুলো এখানে কোশ্চেন দিয়ে দিচ্ছে, তোমরা স্ক্রিনশট দিয়ে কোশ্চেনগুলো উঠিয়ে নাও। এখানে প্রথম পেজে আমি 4টা ম্যাথ বাড়ির কাজ দিচ্ছি, এই ম্যাথগুলোর এখানে রেজাল্টও দেওয়া আছে। যে ম্যাথগুলো করিয়ে দিলাম তা ওই ম্যাথগুলোর উপর ভিত্তি করে এই ম্যাথগুলো দিয়ে দিয়েছি আমি বাড়ির কাজ হিসেবে। তো এখানে আমাদের 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথ তোমরা স্ক্রিনশট দিয়ে কোশ্চেনগুলো উঠিয়ে রাখো, এবং পরবর্তী আমি 4টা ম্যাথ যেগুলো দিচ্ছি
সেগুলো হলো এখানে দেখা হয় যে 5 নাম্বার, 6, 7, 8। তো এখানে আমি সর্বমোট 8টা ম্যাথ আমি বাড়ি কাজ দিলাম। তো এই পেজের ম্যাথগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এবং এখানে রেজাল্টগুলো দেওয়া আছে। তো এই ম্যাথগুলো করে রেজাল্টগুলো মিলিয়ে রাখবে। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।